আসসালামু আলাইকুম। এখন আমরা দেখি আমরা কিন্তু ফরেনসিক ভাইবার জন্য পড়াশোনা করতেছি। আর্সেনিক পয়জনিং এন্ড কলেরা পয়জনিং এর মধ্যে ডিফারেন্সটা কি? আর্সেনিক পয়জনিং এন্ড কলেরা পয়জনিং এর মধ্যে ডিফারেন্স হলো আর্সেনিক পয়জনিং এর পেইন ইন থ্রোট হবে বিফোর ভমিটিং এন্ড কলেরা এর ক্ষেত্রে হবে আফটার ভমিটিং। তাহলে পেইন ইন থ্রোট আর্সেনিক এর ক্ষেত্রে আফটার বিফোর ভমিটিং আর কলেরা এর ক্ষেত্রে আফটার ভমিটিং। আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে পার্জিংটা হবে ফলো ভমিটিং আর কলেরা এর ক্ষেত্রে হচ্ছে বিফোর ভমিটিং। বিফোর ভমিটিং আর আর্সেনিকের পয়জনিং এ স্টুল যেটা আছে স্টুলটা হবে ডার্ক কালার। ডার্ক কালার স্টুল হবে আর্সেনিকের কারণে ডার্ক কালার স্টুল হবে এন্ড ব্লাডি হবে ডার্ক কালার এন্ড কি ব্লাডি হবে। এন্ড কলেরা এর ক্ষেত্রে রাইস ওয়াটারি বাট নট ব্লাডি। এন্ড দেন হচ্ছে টেনেস মাস, এটা হচ্ছে টেনেস মাস এন্ড অ্যানাল ইরিটেশন। আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে কারণ ব্লিডিং হচ্ছে তার। সো টেনেস মাস প্রেজেন্ট থাকবে কিন্তু কলেরা এর ক্ষেত্রে টেনেস মাস এবং ইরিটেশন অ্যানাল ইরিটেশন অ্যাবসেন্ট থাকবে। দেন কোশ্চেন হলো হোয়াট দ্য সাইন সিমটম ইউ উইল গেট ইন কেস অফ একিউট কেরোসিন অয়েল পয়জনিং। তাহলে একিউট কেরোসিন অয়েল পয়জনিং এর ক্ষেত্রে কি কি সাইন সিমটম এন্ড দ্য মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ কেরোসিন অয়েল পয়জনিং। সো সাইন সিমটম অফ একিউট কেরোসিন পয়জনিং, এর সাইন সিমটম হলো যদি আমি দেখি ইন কেস অফ চিলড্রেনরাই বেশি হচ্ছে আক্রান্ত হয়। তো চিলড্রেনদের ক্ষেত্রে সাইন সিমটম দেখা যায় চারটাই সি দিয়া মনে রাখা যায়। সেটা হলো সি দিয়া হচ্ছে সায়ানোসিস, সি দিয়ে সায়ানোসিস, সি দিয়া হচ্ছে ক্রাইং, কন্টিনিউয়াস ক্রাইং করে এন্ড সি দিয়া হলো কাফ, কাফ আর হচ্ছে সি কেরোসিন, কেরোসিন, কেরোসিন স্মেল। তাহলে কেরোসিন স্মেল পাওয়া যায়। তাহলে চারটা কার্ডিনাল সাইন চিলড্রেনের ক্ষেত্রে সায়ানোসিস, সি দিয়ে সায়ানোসিস, কন্টিনিউয়াস ক্রাইং, সিভিয়ার কাফ এন্ড হচ্ছে কেরোসিন স্মেল, কেরোসিন স্মেল পাবো আমরা। এই চারটা হলো চিলড্রেনের ক্ষেত্রে কার্ডিনাল সাইন। এখন দেখি একিউট পয়জনিং এর সাইন সিম্পটম গুলো কি, ওই সেম কথা। স্মেল অফ কেরোসিন ইন ব্রেথ, একিউট বার্নিং পেইন ইন থ্রোট, কাফ হবে, সায়ানোসিস হবে এন্ড জিআইটি ডিস্টারবেন্স হবে, যেমন কলিকি পেইন ইন অ্যাবডোমেন, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া হবে এন্ড সিএনএস হেডেক, সিএনএস এর মধ্যে হেডেক হবে, হেডেক, গিডডিনেস, ড্রাউসিনেস, মেন্টাল কনফিউশন, কনভালশন, কোমা এন্ড সিএনএস ডিপ্রেশন হবে তার। এন্ড রেসপিরেটরি এর ক্ষেত্রে দেখবো আমরা ব্রঙ্কোস্পাজম হবে, হাইপোক্সিয়া, রেসপিরেটরি ফেলিউর, অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে and glycosuria, proteinuria death due to coma and respiratory failure. মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স হলো এই আর্সেনিক পয়জনিং ইউজুয়ালি এটা অ্যাক্সিডেন্টাল। কমন ভিকটিম যারা আছে চিলড্রেনরাই কমন ভিকটিম। যারা হচ্ছে ক্রাউলিং বেবি আছে, ক্রাউলিং বেবি, টোডলার বেবি যারা আছে, ক্রাউলিং বেবি হচ্ছে 6 মান্থ থেকে 12, 6 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত যেগুলো আছে, যে বেবিগুলো আছে তাদেরকে বলবো আমরা হচ্ছে ক্রাউলিং বেবি 6 মান্থ থেকে 12। আর টডলার বেবি হচ্ছে 1 to 2 ইয়ার, 1 to 2 ইয়ার হচ্ছে toddler baby, toddler 2 ইয়ার মনে রাখবো, toddler 2 ইয়ার, 1 to 2 ইয়ার হচ্ছে toddler baby by accidentally sucking of thread of the village lamp অথবা কুপি ল্যাম্প, যে ভিলেজের যে ল্যাম্প আছে বা কুপি ল্যাম্প আছে এগুলা থেকে যদি বাচ্চারা কেরোসিন খেয়ে ফেলে তখন তাদের হচ্ছে যে প্রবলেম গুলো দেখা যাবে আমরা দেখলাম সিমটম। এখন দেখি অ্যাডাল্টের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাডাল্টও অ্যাক্সিডেন্ট হইতে পারে পয়জন বাই ড্রিঙ্কিং ইট, বাই মিস্টেকিং ইট ফর অর কন্ট্রারি লিকার। ঠিক আছে, তাহলে লিকার আর অর বাই সাইফোনিং অফ গ্যাসোলিন বাই মাউথ। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখতে হবে। সুইসাইডাল পয়জনিং খুবই রেয়ার, নট ইউজ ফর দ্য হোমিসাইড, হোমিসাইডের জন্য কেরোসিন ইউজ করা হয় না। কমনলি ইউজড অ্যাজ এ সেলফ ইমোলেশন, সেলফ ইমোলেশন। তাহলে অ্যাডাল্ট যারা আছে তারা হচ্ছে সেলফ ইমোলেশন, ওই যে নিজে আগুনে জ্বালায় পোড়ায় মারা যায় সেটা আর কি। তো অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হয় সেলফ ইমোলেশনটার ক্ষেত্রে মনে রাখতে হবে সেলফ ইমোলেশন। হ্যাঁ, সেলফ ইমোলেশন। তো অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয় সেলফ ইমোলেশন, যারা সেলফ ইমোলেশন অ্যাডাল্টের ক্ষেত্রে সেলফ ইমোলেশন এটা একটু মনে রাখতে হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে সেলফ ইমোলেশন অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে সেলফ ইমোলেশন হবে অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে ইউজুয়ালি অ্যাক্সিডেন্টাল এবং কমন ভিকটিম তো দেখলাম চিলড্রেন। অ্যাডাল্টেরাও কি আক্রান্ত হতে পারে? হ্যাঁ হতে পারে, তবে হোমিসাইড হিসেবে ব্যবহার করে না। অ্যাক্সিডেন্টাল এন্ড সুইসাইডাল ক্ষেত্রে ওই যে সেলফ ইমোলেশন এটাই। নেক্সট পেজে আমরা একটু দেখি। আচ্ছা, তো এখন
কজ অফ ডেথ ডিউ টু অ্যাবরশন, এখানে বলা হচ্ছে অ্যাবরশন, এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের হলো ভাইবার কোশ্চেন। তো এখন আসি যে জন্য এগুলো বলে আসতেছে ডিউ টু অ্যাবরশন, অ্যাবরশনের কারণে কজ অফ ডেথ, তাহলে ডেট অফ কজ অফ ডেথ হচ্ছে ইমিডিয়েট কজ কিছু আছে এন্ড ডিলেইড কজ। ইমিডিয়েট কজ গুলোর মধ্যে ভেগাল ইনহিবিশন, ভেগাল ইনহিবিশন, হিমোরেজ, পারফোরেশন অফ ভ্যাজাইনা, পারফোরেশন অফ ইউট্রাস, ঠিক আছে। এরপরে হচ্ছে ইয়ার এম্বলিজম, ফ্যাট এম্বলিজম, অ্যামনিওটিক এম্বলিজম, তিনটাই এম্বলিজম। তাহলে এয়ার এম্বলিজম, ফ্যাট এম্বলিজম এন্ড অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, পারফোরেশন অফ ইউটেরাস, হিমোরেজ হতে পারে যেহেতু, পারফোরেশন অফ ইউটেরাস, হিমোরেজ, ভ্যাগাল ইনহিবিশন, এগুলো হচ্ছে ইমিডিয়েট কজ। তাহলে ইমিডিয়েট কজ গুলোর মধ্যে আছে ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাল ইনহিবিশন আছে, হিমোরেজ আছে, পারফোরেশন অফ ইউটেরাস আর এম্বলিজম, এম্বলিজম, এয়ার এম্বলিজম, ফ্যাট এম্বলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, এগুলো হচ্ছে অ্যাবর্শনের ইমিডিয়েট কজ। আর অ্যাবর্শনের ডিলেড কজ কি কি আছে? অ্যাবর্শনের ডিলেড কজ গুলোর মধ্যে আছে সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া আছে, পাইএমিয়া, সেপ্টিসেমিয়া, পাইএমিয়া, কনফাইন্ড লোকাল ইনফেকশন, অন নন কনফাইন্ড লোকাল ইনফেকশন, টক্সিমিয়া, সবগুলো ইনফেকশন, পাইএমিয়া, সেপ্টিমিয়া, লোকাল ইনফেকশন, জেনারেল পেরিটোনাইটিস, টিটেনাস, সব ইনফেকশন, টিটেনাস, পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস, টিটেনাস, টিটেনাস, পেরিটোনাইটিস। তাহলে সেপ্টিসেমিয়া, পাইএমিয়া, ইনফেকশন, টক্সিমিয়া, জেনারেল পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস এন্ড হচ্ছে টিটেনাস, টিটেনাস, এগুলো হচ্ছে অ্যাবর্শনের ডিলেইড কজ। এখন ইফেক্ট অফ বোম ব্লাস্ট, হোয়াট আর দ্য ইফেক্ট অফ বোম ব্লাস্ট? বোম ব্লাস্টের ইফেক্ট কি কি আছে? বোম ব্লাস্টের ইফেক্ট গুলোর মধ্যে আছে ডিসরাপটিভ ইফেক্ট আছে, বার্ন আছে, ফিউম আছে, ফলিং মেশিনারি আছে। তো আমরা একটু দেখি ডিসরাপটিভ ইফেক্ট, ডিসরাপটিভ ইফেক্ট গুলা কি কি আছে। ডিসরাপটিভ ইফেক্ট গুলোর মধ্যে চারটা কন্ডিশন আছে, 1 2 3 চারটা কন্ডিশন। চারটা কন্ডিশন কি কি আছে? ইফ ভিকটিম ইজ অলমোস্ট ইন কন্টাক্ট উইথ এ লার্জ বোম, একটা যদি লার্জ বোমের কন্টাক্টে আসে ভিকটিম, সো ইফ দা ভিকটিম ইজ কন্টাক্ট উইথ দা লার্জ বোম হি মে বি ব্লোন ইনটু পিসেস, সে টুকরো টুকরো হয়ে যাবে লার্জ বোমের উপরে আসলে। তাহলে ব্লোন ইনটু পিসেস, এটা মনে রাখতে হবে। when the victim is carrying it, so blown into pieces, blown into pieces, blown into pieces, এই একটু মনে রাখতে হবে। কন্ডিশন, কন্ডিশনের ক্ষেত্রে মনে রাখতে হবে বোম এক্সপ্লোডিং অন গ্রাউন্ড, যদি গ্রাউন্ডের মধ্যে এক্সপ্লোডিং হয় বোমটা, তাহলে সিভিয়ার ড্যামেজ অর ট্রমাটিক অ্যাম্পুটেশন অফ লোয়ার লেগ, তাহলে ট্রমাটিক অ্যাম্পুটেশন অফ দা লোয়ার লেগস অথবা সিভিয়ার ড্যামেজ হবে। আর 3 নম্বর যেটা বোম হুইচ এক্সপ্লোডস উইথ ভিকটিম ইজ বেন্ডিং, আবার যদি বোমের উপরে সে বেন্ডিং হয়ে থাকে, ইট মে বি সিভিয়ার ড্যামেজ টু আর্ম, ফেস, ফ্রন্ট এন্ড ফেস, তাহলে বেন্ডিং হয়ে থাকলে তো ও মুখের এই জায়গাতে বেশি ড্যামেজ হবে, তাহলে আর্ম, ফেস এন্ড ফ্রন্ট অফ দা চেস্ট যদি বোমের উপর বেন্ডিং হয়ে থাকে, ভাঁজ হয়ে যদি থাকে সে বোমের উপর, তাহলে ইফ দ্য ভিকটিমস ইজ বেন্ডিং ওভার ইট, it may be severe damage of arm, face and front of the chest. and দেখি আমরা পরে কন্ডিশন হচ্ছে 4 নম্বর যে কন্ডিশন, when victim is a few meter away or with a smaller explosion on disruption is usually limited to mutilation of localized area, mutilation of localized area, এটা একটা মনে রাখতে হবে। এখন আসি বার্ন, বার্নের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার অফ এক্সপ্লোসিভ গ্যাস, এক্সপ্লোসিভ যে গ্যাসগুলো আছে এই এক্সপ্লোসিভ গ্যাসগুলোর টেম্পারেচার যদি 2000 এর বেশি হয়, এক্সিড 2000 ডিগ্রি সেলসিয়াস, এক্সিড 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস, রেডিয়েটেড হিট যেমন ক্যান কজ ফ্ল্যাশ বার্ন, ফ্ল্যাশ বার্ন হইতে পারে, বার্ন নিয়ার বি অবজেক্ট অথবা ক্লোথিং, ফ্লেম কজেস এক্সটেন্সিভ বার্ন, ফ্লেম কজেস এক্সটেন্সিভ বার্ন, ফ্লেমটাই সাধারণত এক্সটেন্সিভ বার্ন হতে পারে। এন্ড এয়ার ব্লাস্ট, এয়ার এক্সপ্লোশন প্রডিউসেস এ শক ওয়েভ, একটা শক ওয়েভ তৈরি করে, হুইচ স্প্রেডস কনসেন্ট্রিক্যালি from site of the explosion at about speed of the sound, shock wave exceeding 7000 kilopascal এল প্রেসার, তাহলে 700 kilopascal প্রেসার ক্যান কজ সিরিয়াস ড্যামেজ। তো এখানে এয়ার ব্যালেন্সড হওয়া মানে কিলো প্যাসকেল, টেম্পারেচারটা ইনক্রিজ হবে যে 700 কিলো প্যাসকেল প্রেসার তৈরি হবে। শক ওয়েভ ক্যান থ্রো ভিকটিম এগেইনস্ট এ ওয়াল এন্ড ক্লোথস মে বি ব্লোন আউট, হোমোজেনাস টিস্যু, লিভার, মাসল আর ড্যামেজড হবে। এন্ড দ্য ব্লাস্ট লাং, তো পাবোই আমরা, এটা কমন একটা জিনিস, সেটা হলো ব্লাস্ট লাং, এয়ার ব্লাস্টে ব্লাস্ট লাং পাওয়া যাবে। Underwater blast, when explosion in a water physical changes are similar to those আচ্ছা of explosion in air, injuries occur mostly in CIT, less commonly in lung। আচ্ছা, এখন দেখি ফলিং মিসাইলস অর স্প্লিন্টার্স। ফলিং মিসাইলস এর ক্ষেত্রে মার্শাল ট্রাইড আমরা দেখবো, এই মার্শাল ট্রাইড আমরা সাইকিয়াট্রিতে পাই আর এই এখানে পাবো আমরা। মার্শাল ট্রাইডে তৈরি হবে হচ্ছে ব্রুইশ অ্যাব্রেশন এন্ড হচ্ছে ল্যাসারেশন, BAL
তৈরি হবে, ঠিক আছে। ব্রুইশ অ্যাব্রেশন এন্ড ল্যাসারেশন তৈরি হবে মার্শাল ট্রাইড, এটাকে বলতেছে উইথ ট্যাটুইং। এগুলোর সাথে থাকবে ট্যাটুইং থাকবে, ঠিক আছে, এগুলোর সাথে থাকবে ট্যাটুইং থাকবে। আচ্ছা, ডিপ পেনিট্রেটিং ইনজুরি হইতে পারে, ইনজুরি টু দ্য ভাইটাল অর্গান। ফলিং মেজাইলস এর ক্ষেত্রে ভাইটাল অর্গান ইনজুরি হতে পারে, হিমোরেজ হতে পারে, শক হতে পারে, আলটিমেটলি ডেথ। ফলিং মেশনারি, when a building is destroyed by a bomb blast, এটাকে বলতেছি ফলিং মেশনারি। সো when a building is destroyed by a bomb blast, এটাকে বলা হচ্ছে ফলিং মেশনারি। তো ফলিং মেশনারির ক্ষেত্রে কজ অফ ডেথ কি কি আছে? ফলিং মেশনারির ক্ষেত্রে কজ অফ ডেথ আছে বার্ন, ব্লান্ট, অবজেক্ট ইনজুরি, ফলিং ডেব্রিস, সিস্টেমিক এবুলেশন ইত্যাদি। এগুলো হচ্ছে ফলিং মেশনারি। এবং ফিউমের ক্ষেত্রে কি হবে? ফিউম, এ বোম ব্লাস্ট ক্যান প্রডিউস টক্সিক গ্যাস, একটা বোম ব্লাস্ট বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস প্রডিউস করতে পারে। তাহলে বোম ব্লাস্ট ফিউম হলো ও বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি করতে পারে, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস। ইফ বোম ব্লাস্ট এক্সপ্লোডস ইন এ কনফাইন্ড স্পেস, হিউজ কার্বন মনোক্সাইড ক্যান কজ অ্যাসফিক্সিয়া, হিউজ পরিমাণ কার্বন মনোক্সাইড তৈরি হবে। ফিউমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফিউম, এ বোম ব্লাস্ট ক্যান প্রডিউস টক্সিক গ্যাস, এটা হচ্ছে ফিউম। তো ইয়ার এই বোম ব্লাস্টের কি কি হচ্ছে? ফিউম হচ্ছে, ফলিং মেশনারি, ফলিং মেজাইলস, এরপরে হচ্ছে বার্ন হচ্ছে, ইয়ার ব্লাস্ট হচ্ছে, আর হচ্ছে ডিস্ট্রাকটিভ ইফেক্ট। এগুলো হচ্ছে বোম ব্লাস্টের ইফেক্ট। এখন আমরা দেখি বলা হচ্ছে ডিফাইন প্রফেশনাল সিক্রেসি, গিভ সাম এক্সাম্পল অফ প্রফেশনাল সিক্রেসি। তাহলে প্রফেশনাল সিক্রেসি এর কি কি এক্সাম্পল আছে সেগুলো দিতে বলছে এখানে। তাহলে প্রফেশনাল সিক্রেসি, গিভ সাম এক্সাম্পল অফ প্রফেশনাল সিক্রেসি। It is an implied term contact between doctor and his patient, তাহলে ডক্টর এন্ড পেশেন্টের মধ্যে একটা কন্ট্রাক্ট করার একটা টার্ম, যেটাকে আমরা বলতেছি প্রফেশনাল সিক্রেসি। ডক্টর ইজ obliged both morally and ethically to keep secret all information that he comes to know concerning the patient in course of his professional work. And the four example of professional secrecy, চারটা এক্সাম্পল আছে প্রফেশনাল সিক্রেসির। কি কি আছে? A doctor should not disclose any secret information about patient and his private life। তাহলে a doctor should not disclose any secret information about patient and his private life। তাহলে পেশেন্ট এবং তার প্রাইভেট লাইফের কোন ধরনের ইনফরমেশন সে প্রকাশ করবে না, একজন ডক্টর প্রকাশ করবে না, প্রকাশ করা উচিত না। উইদাউট কনসেন্ট ছাড়া হি শুড নট ডিসক্লোজ অ্যাবাউট পেশেন্ট অর হিজ ইলনেস অর এনি ম্যাটার অ্যাবাউট হিজ ফ্যামিলি, ইভেন টু হিজ এমপ্লয়ার, এমনকি এমপ্লয়ারদের সাথেও এটাকে কি ডিসক্লোজ করা যাবে না। উইথআউট কনসেন্ট ছাড়া সিক্রেট ইনফরমেশন অ্যাবাউট হাজবেন্ড এন্ড ওয়াইফ ক্যান নট বি ডিসক্লোজ টু আদার স্পাউস, অন্য স্পাউসের কাছে ডিসক্লোজ করা যাবে না। তাহলে সিক্রেট ইনফরমেশন অ্যাবাউট হাজবেন্ড এন্ড ওয়াইফ, এরপরে হচ্ছে সিক্রেট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্যাশেন্ট, এরপরে হচ্ছে সিক্রেট ইনফরমেশন উইথাউট হার কনসেন্ট ডিসক্লোজ করা যাবে না এমপ্লয়ীদের কাছে, অন্য স্পাউসদের কাছে। And in case of domestic servant, even if master pays fee of doctor toward the treatment of the servant, the doctor cannot disclose any information to the master, এটাও একটু মনে রাখতে হবে। In case of an under trial prisoner or a person in police custody, matter relating to his illness cannot be disclosed। এমনকি প্রিজনারের মধ্যেও যদি কোনো পুলিশ কাস্টডিতেও যদি কোনো প্রিজনারকে দেওয়া, সেক্ষেত্রেও করা যাবে না। অর্থাৎ কোনো ধরনের ইনফরমেশন কাউকে ডিসক্লোজ করতে পারবো না, এটাই হলো প্রফেশনাল সিক্রেসি। ইন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ডোনার এন্ড রিসিপিয়েন্ট should not know each other identity. In pathological autopsy, doctor should be cautious that he does not disclose any such information about the deceased which may injury his reputation। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে বলা হচ্ছে ইন এ রিপোর্টিং কেজের ক্ষেত্রে any scientific journal or otherwise, doctor should be cautious that the identity of patient is not disclosed।
আইডেন্টিটি অফ এ পেশেন্ট ইজ নট অর ডিসক্লোজড, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখলাম। এরপরে হচ্ছে এখন একজন ব্যক্তি যদি মারাও যায়, মারা যাওয়ার পরেও তাদের কোনো ইনফরমেশন ডিসক্লোজ করা যাবে না, কারণ তার রিপুটেশনটা নষ্ট হইতে পারে। এন্ড দেন আসি ডিফাইন প্রিভিলেজ কমিউনিকেশন। প্রিভিলেজ কমিউনিকেশন একটা হচ্ছে বোনাফাইড ইনফরমেশন, ইট ইজ এ বোনাফাইড ইনফরমেশন টু এ কনসার্ন পারসন অর অথরিটি গিভেন বাই এ ডক্টর অর, এই নিচেরটা দিলে ভালো হয়, এই ইনফরমেশন দেবো, সরি এটা না। তাহলে এই ইনফরমেশনের ক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হবে যে privileged communication হচ্ছে it is a bona fide, it is a bona fide, it is a it is a statement made bona fide upon any subject matter by a doctor to the concerned authority due to his duty to protect the interest of the community or state or the state। তাহলে কমিউনিটি এন্ড স্টেট কে বাঁচানোর জন্য, প্রোটেক্ট দেওয়ার জন্য অথরিটিকে কনসার্ন করতে হবে একজন ডক্টর দ্বারা, এমন একটা খাঁটি, একটা বোনাফাইড, একটা খাঁটি স্টেটমেন্ট। সো ইট ইজ এ স্টেটমেন্ট মেড বোনাফাইড, ইট ইজ এ স্টেটমেন্ট মেড বোনাফাইড আপন এনি সাবজেক্ট ম্যাটার বাই এ ডক্টর to the concerned authority due to his duty to protect the interest of the community or the state। এন্ড চলে আসি পরে যেমন কি কি আছে প্রিভিলেজড কমিউনিকেশন গুলোর মধ্যে আছে, যেমন বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, বিভিন্ন ধরনের এসটিডি ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ, নন ইনফেকশাস ডিজিজ, যেমন বিভিন্ন ধরনের নন ইনফেকশাস ড্রাগ এডিকশন, অ্যালকোহলিজম, এগুলো হাই ব্লাড প্রেশার, ইপিলেপসি, নোটিফায়েবল ডিজিজ, প্যাশেন্টস ওন ইন্টারেস্ট যেমন সুইসাইডাল টেন্ডেন্সি, ইনস্যানিটি এন্ড সেলফ ইন্টারেস্ট, সাসপেক্টেড ক্রাইম, এগুলো মনে রাখতে হবে। and then বলা হচ্ছে হোয়াট ইজ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, কি কি আছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট গুলোর মধ্যে, কি কি আছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট গুলোর মধ্যে আছে অ্যাডাল্টারি, আছে অ্যাডাল্টারি অ্যাডভার্টাইজিং অ্যাবর্শন, অ্যাডাল্টারি অ্যাডভার্টাইজিং অ্যাবর্শন, অ্যাবর্শন অ্যাবর্শন, এডিকশন অ্যালকোহল, এডিকশন অ্যালকোহল, এডিকশন অ্যালকোহল, ডিকোটমি ডিকোটমি, কভারিং কভারিং কভারিং, ডিকোটমি, ডিসক্লোজিং ডিসক্লোজিং, ভায়োলেশন, এরপর হচ্ছে not maintaining medical records, sex determination test, signing of medical certificates, reports and other document। এখন ডিকোটমি কি, কভারিং কি, এগুলো জানতে হবে তো। ডিকোটমি, আচ্ছা কন্ট্রাভেনশন মানে হচ্ছে লঙ্ঘন, বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন করা, কন্ট্রাভেনশন। ডিকোটমি মানে হচ্ছে জাস্ট দুই রকম কথাবার্তা। ডিকোটমি কি, কভারিং, আচ্ছা ডিকোটমি কভারিং, কভারিং কি, কভারিং মানে হলো অ্যাসিস্টিং সামওয়ান, এমন কাউকে দ্বারা আমরা কভার করতেছি একটা অপারেশন, who has no medical qualification to attend, treat or perform an operation on some person in respect of matter requiring professional skill। তাহলে এমন একটা জায়গায় যেখানে প্রফেশনাল একটা স্কিল লাগে, সেখানে আমরা প্রফেশনাল স্কিল ছাড়া এমন কাউকে আমরা অ্যাসিস্টিং করতেছি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছি, সেক্ষেত্রে সেটা হলো কভারিং। সো কভারিং মিন্স অ্যাসিস্টিং সামওয়ান, on assisting someone who has no medical qualification to attend, treat or perform an operation on some person in respect of matters requiring professional skill or discretion। medical legal importance, it is a professional infamous conduct। medical legal importance হলো এটা একটা professional infamous conduct, professional infamous conduct। আর প্রফেশনাল ডেথ সেন্টেন্স পানিশমেন্ট হইতে পারে কি প্রফেশনাল ডেথ সেন্টেন্স, যেটা কে দিবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। ডিকোটমি অর ফি স্প্লিটিং, ডিকোটমি it is a receiving or giving commission or other benefits to a professional colleague। তাহলে it means হলো receiving or giving commission or other benefits, তাহলে receiving, in giving, in commission or other benefits to a professional colleague, manufacturer or a trader in drugs or appliances, a chemist, dentist, etc। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স হলো ডিকোটমি বা ফি স্প্লিটিং, ডিকোটমি বা ফি স্প্লিটিং, ফি নেওয়া, একটা সুবিধা নেওয়া, হ্যাঁ, to a professional colleague, manufacturer or trader professional colleague to a professional colleague, manufacturer, trader, drugs or appliance, a chemist and dentist, একে বলবো আমরা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। কি হইতে পারে প্রফেশনাল ডেথ সেন্টেন্স হতে পারে ম্যালপ্র্যাকসিস।
ম্যালপ্রাক্সিস কি জিনিস? ম্যালপ্রাক্সিস হলো ম্যালপ্রাক্সিস। এখন ডিফাইন ম্যালপ্রাক্সিস এন্ড ডিফাইন নেগলিজেন্স। ম্যালপ্রাক্সিস এন্ড নেগলিজেন্স কি জিনিস? ম্যালপ্রাক্সিস, so malpractice মানে it is defined an absence of reasonable care and skill, absence of reasonable care and skill or willful negligence of a professional in the treatment of a patient which causes bodily injury or death of the patient. So কি বলতেছি আমরা যে malpractice মানে হলো it is defined as absence of reasonable care and skill, absence of reasonable care and skill, or willful negligence of professional of professional willful negligence willful negligence in the statement of a patient in the professional in the treatment of a patient. তাহলে patient treatment করার সময় যদি প্রফেশনাল কোনো নেগলিজেন্স হয় যে which causes bodily injury or death of the patient, তাকে বলবো আমরা malpractice। তাহলে এটা একটু মনে রাখতে হবে absence of reasonable care, absence of reasonable care and skill, absence of reasonable care and skill of professional in the treatment of patient which causes bodily injury or death of the patient। প্রফেশনাল ডেথ সেন্টেন্স কি জিনিস? প্রফেশনাল ডেথ সেন্টেন্স হচ্ছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, প্রফেশনাল ডেথ সেন্টেন্স কে বলতেছি যে ইরেজার রিমুভাল অফ দ্য নেম অফ দ্য ডক্টর ফ্রম দ্য রেজিস্টার্ড আর অ্যাজ দ্য ডিসিপ্লিনারি ম্যানার, অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি প্রফেশনাল প্রফেশনাল ডেথ সেন্টেন্স হচ্ছে, আমরা এটা এভাবে লিখতে পারি যে ইজ ডান, প্রফেশনাল ডেথ সেন্টেন্স ইজ ডান if 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 the doctor is found, doctor is found the doctor is found guilty of serious professional misconduct, found of found found guilty of found guilty of serious professional misconduct, guilty of serious professional misconduct, serious professional misconduct misconduct misconduct, the doctor will be lost, the doctor will be lost, the doctor will be lost করবে, the doctor will be lost the rights and privilege of a registered medical practitioner, ঠিক আছে, the doctor will lost lost rights rights and privilege rights and privilege rights and privilege of a registered registered medical practitioner, তাহলে registered medical practitioner হিসেবে তার রাইটস এন্ড প্রিভিলেজ যা ছিল সবগুলা সে হারাবে। তাহলে professional death sentence is done if the doctor is found guilty of serious professional misconduct, the doctor will lose the rights and privilege of a registered medical practitioner এটাকে আমরা বলতেছি হচ্ছে professional death sentence। আচ্ছা, এখন tell the sentence that are authorized by law in Bangladesh। বাংলাদেশের মধ্যে আছে কি কি সেন্টেন্স আছে? একটা আছে হলো ডেথ সেন্টেন্স, আছে, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আছে, এন্ড ইমপ্রিজনমেন্ট আছে, ইমপ্রিজনমেন্ট গুলো রাইগরাস হতে পারে, সিম্পল হতে পারে, ফরফিচার অফ প্রপার্টি আছে, ফাইন আছে, ফরফিচার অফ প্রপার্টি ফাইন,
আর একটা আমরা মনে রাখতে পারি ওয়ার্নিং। ওয়ার্নিং এগুলোও কিন্তু ওয়ার্নিং এগুলাও এগুলো হচ্ছে সেন্টেন্স। তাহলে পানিশমেন্ট, সেন্টেন্স মানে হলো পানিশমেন্ট। তাহলে টেল দ্য সেন্টেন্স দ্যাট আর অথরাইজড বাই ল ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি কি পানিশমেন্ট আছে? ডেথ সেন্টেন্স, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ইমপ্রিজনমেন্ট, ফরফিচার অফ প্রপার্টি, ফাইন এন্ড হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং এটা হচ্ছে একদম লোয়েস্ট পানিশমেন্ট। ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন। তাহলে ফরেনসিক মেডিসিন তো আমরা জানি যে ডিলস উইথ অ্যাপ্লিকেশন অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল নলেজ টু এইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এখন কি কি ব্রাঞ্চ আছে এটা আমরা দেখি একটু, যে ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চ গুলা অনেক ইজি ব্রাঞ্চ। কি কি ব্রাঞ্চ আছে? আচ্ছা, কি কি ব্রাঞ্চ আছে দেখি। ফরেনসিক ব্যালিস্টিক্স। ফরেনসিক ব্যালিস্টিক্স মানে হচ্ছে ইনভেস্টিগেশন অফ ফায়ার আর্ম, অ্যামিউনিশন নিয়ে সে ইনভেস্টিগেশন করবে, এটাকে বলে ফরেনসিক ব্যালিস্টিক্স। ফরেনসিক ক্রিমিনোলজি, স্টাডি অফ ক্রাইম। ফরেনসিক ডেক্টাইলোগ্রাফি, স্টাডি অফ দ্য রিস্ক প্যাটার্ন অফ দ্য স্কিন, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, স্টাডি অফ দ্য ফিঙ্গারপ্রিন্ট। স্টাডি অফ ওডোন্টোলজি, ওডোন্টোলজি ডেন্টিস্ট্রি। স্টাডি অফ অবস্টেটিক্স, নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল ডেলিভারি। স্টাডি অফ সাইকিয়াট্রি, medical legal aspects of insane and mental health. A forensic pathology, study of pathology in practice of medicine. Forensic radiology, radiological study. Forensic serology, blood and semen নিয়ে স্টাডি করা হবে। and forensic toxicology, study of poison in medical legal aspect। সবগুলা স্টাডি করব বাট মেডিকেল লিগ্যাল অ্যাসপেক্টে। so study of poison in medical legal aspect, study of death in medical legal aspect, so aspect medical legal aspects of death। এগুলো হচ্ছে ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চ। ফরেনসিক মেডিসিন এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্সের মধ্যে ডিফারেন্সটা হলো, ফরেনসিক মেডিসিন হচ্ছে ইট ইজ দ্য ফরেনসিক মেডিসিন ডিলস উইথ অ্যাপ্লিকেশন অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল নলেজ টু এইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আর মেডিকেল জুরিসপ্রুডেন্স কি জিনিস? মেডিকেল জুরিসপ্রুডেন্স হলো লিগ্যাল রেসপন্সিবিলিটিস অফ এ ফিজিশিয়ান উইথ পার্টিকুলার রেফারেন্স টু দোজ অ্যারাইজিং ফ্রম ফিজিশিয়ান পেশেন্ট রিলেশনশিপ। এগুলো হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। মেডিকেল জুরিসপ্রুডেন্স, ফরেনসিক মেডিসিন হচ্ছে যেমন ফরেনসিক মেডিসিন হচ্ছে ফরেনসিক মেডিসিনে যেমন নেগলিজেন্স নেগলিজেন্স থাকতে পারে, কনসেন্ট, রাইটস এন্ড ডিউটিস অফ ডক্টর, প্রফেশনাল মিসকন্ডাক্ট, এগুলো হচ্ছে মেডিকেল ইথিক্স, এগুলো হচ্ছে ফরেনসিক জুরিসপ্রুডেন্স এর মধ্যে পড়ে। ফরেনসিক ডিফাইন কোর্ট। তাহলে কোর্ট ইজ দ্য এরিয়া হোয়ার দ্য ল ইজ এক্সিকিউটেড, এটা একটু মনে রাখতে হবে, কোর্ট ইজ দ্য এরিয়া হোয়ার ল ইজ এক্সিকিউটেড। তাহলে কোডের একটু আমরা ক্লাসিফিকেশন একটু দেখি, কি কি ক্লাসিফিকেশন আছে কোডের। তাহলে বাংলাদেশের কোডের ক্লাসিফিকেশন হচ্ছে, কোডকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে হচ্ছে সুপ্রিম কোর্ট বলা হচ্ছে, আর একটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার ডিভিশন। তাহলে সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার কোর্ট, একটা হলো সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট আর হচ্ছে কি লোয়ার কোর্ট। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হাই কোর্ট আর একটা হলো আপিলেট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন এন্ড আপিলেট ডিভিশন। সাবঅর্ডিনেট কোর্ট হচ্ছে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট জজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট or জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ কোর্ট, অ্যাসিস্ট্যান্ট জজ কোর্ট, এগুলো হচ্ছে সিভিল। আর ক্রিমিনালকে ভাগ করা হচ্ছে সেশন জজ কোর্ট, ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট এন্ড ম্যাজিস্ট্রেট কোর্ট। ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট এন্ড হচ্ছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট। তাহলে ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট কি কি আছে? ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট আছে ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট, জয়েন্ট এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট, ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট, জয়েন্ট 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 ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট। আর ম্যাজিস্ট্রেট কোর্ট কি কি আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট or an জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এডিশনাল জুডিশিয়াল, এগুলোর মধ্যে ডেথ সেন্টেন্স দিতে পারে শুধুমাত্র ডিস্ট্রিক্ট জজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট এন্ড সেশন জজ কোর্ট এন্ড ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট। এই তিনটা কি করতে পারে, এই তিনটা হচ্ছে ডেথ সেন্টেন্স দিতে পারে। এন্ড হচ্ছে টু জজ, মিনিমাম টু জজ এর অ্যাপ্রুভ লাগবে, অ্যাপ্রুভড বাই, মিনিমাম টু জজ অ্যাপ্রুভড বাই হাই কোর্ট, অ্যাপ্রুভড বাই কি সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের মিনিমাম দুইজন জজ কি করতে হবে, তাদের অ্যাপ্রুভ করতে হবে। এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে ডেথ সেন্টেন্স কারা কারা দিতে পারবে, ডেথ সেন্টেন্স দিতে পারবে হচ্ছে ডিস্ট্রিক্ট জজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট এন্ড ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট। এন্ড এন্ড হচ্ছে যে কথাটা মনে রাখতে হবে, এন্ড দে মাস্ট বি অ্যাপ্রুভড বাই টু জজেস অফ হাই কোর্ট, সরি এটা হাই কোর্ট হবে, টু জজেস অফ কি হাই কোর্ট। তাহলে হাই কোর্টের দুইজন জজ দ্বারা অবশ্যই কি করতে হবে, এটা অ্যাপ্রুভ থাকতে হবে, এইটা একটু মাথায় রাখতে হবে, অ্যাপ্রুভ থাকতে হবে, টু জজ অফ হাই কোর্ট। এন্ড এমনিতে সিভিল স্পেশাল কোনগুলোর মধ্যে আছে মেট্রোপলিটন আর মেট্রোপলিটন, এগুলো তেমন লাগবে না আমাদের। মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট, চিফ মেট্রোপলিটন জাজ কোর্ট। আচ্ছা, এবার ডিফাইন ডাইং ডিক্লারেশন এন্ড ডাইং ডিপোজিশন। ডাইং ডিক্লারেশন এন্ড হচ্ছে কি ডাইং ডিপোজিশন। ডাইং ডিক্লারেশন, it is a written and oral statement of a person who is dying as a result of some unlawful act, the material facts of causing of his death and bearing on the circumstance, causing of his death bearing on the, a dying deposition হচ্ছে it is a statement then on by made by a person who is dying as a result of unlawful act in the presence of magistrate, এই কথাটা মনে রাখবেন, in the presence of magistrate and the accused or his lawyer where there is an cross opportunity to cross examination, এটা বলতেছি আমরা ডাইং ডিপোজিশন। ডাইং ডিপোজিশন। আচ্ছা, হোয়াট আর দা আর্লি পোস্টমর্টেম চেঞ্জ কি কি আছে, এখন ইমিডিয়েট চেঞ্জ আছে কিছু, আর্লি চেঞ্জ আছে কিছু এন্ড লেট ডেথ চেঞ্জ আছে কিছু। তাহলে ডেথ চেঞ্জ কি কি আছে, মেনশন দা ইমিডিয়েট পোস্টমর্টেম চেঞ্জ, ইমিডিয়েট পোস্টমর্টেম চেঞ্জ। আচ্ছা আগে দেখি আমরা ইমিডিয়েট চেঞ্জ, আর্লি চেঞ্জ এন্ড হচ্ছে লেট চেঞ্জ, তিনটাই তো চেঞ্জ। ইমিডিয়েট চেঞ্জ গুলো হবে সেসেশন অফ নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এন্ড সার্কুলেটরি সিস্টেম। এন্ড আর্লি চেঞ্জ গুলোর মধ্যে হবে প্যালোর অর প্যালোর প্যালোর এন্ড লস অফ ইলাস্টিসিটি চেঞ্জেস ইন দা আই এর মধ্যে চেঞ্জ হবে, প্রাইমারি ফ্লাসিডিটি অফ মাসল, কুলিং অফ দা বডি, পোস্টমর্টেম লিভিডিটি, রাইগর মোর্টিস এন্ড কন্টাক্ট ফেলোর, এগুলো হচ্ছে পোস্টমর্টেম চেঞ্জ, আর্লি চেঞ্জ। তাহলে আর্লি চেঞ্জ গুলোর মধ্যে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কি কি চেঞ্জ হবে আর্লি চেঞ্জের ক্ষেত্রে। তাহলে আর্লি চেঞ্জ গুলো কি কি হচ্ছে, আর্লি চেঞ্জ গুলোর মধ্যে হচ্ছে, আর্লি চেঞ্জ গুলোর মধ্যে হইতেছে যে প্যালোর মোর্টিস, ফেস ফেস বা স্কিনটা কি হয়ে যাবে, প্যালোর হয়ে যাবে, স্কিন কি হয়ে যাবে, প্যালোর, প্যালোর এন্ড লস অফ ইলাস্টিসিটি অফ স্কিন, এই কথাটা মনে রাখতে হবে আমাদের, যে প্যালোর এন্ড লস অফ ইলাস্টিসিটি অফ স্কিন, এভাবে মনে রাখতে পারি আমরা যে প্যালোর, এটা হচ্ছে রেড্ডিসারের ভাষায় এভাবে লেখা আছে রেড্ডিসারের বইয়ে, যে প্যালোর এন্ড লস অফ ইলাস্টিসিটি, লস অফ elasticity, loss of elasticity, pallor and loss of elasticity of skin, pallor and loss of elasticity of skin। এরপরে আছে changes in the eye, changes in the eye, eye এর মধ্যে কিছু চেঞ্জ হবে। এরপর হচ্ছে primary flaccidity of muscle, primary flaccidity of muscle, cooling of the body, cooling of the body, postmortem lividity, postmortem lividity and হচ্ছে rigor mortis। তাহলে আর্লি চেঞ্জ গুলোর মধ্যে হবে প্যালোর এন্ড লস অফ ইলাস্টিসিটি অফ স্কিন, চেঞ্জেস ইন দা আই, পোস্টমর্টেম লিভিডিটি, রাইগর মোর্টিস, ফ্লাসিডিটি অফ দা মাসল, কুলিং অফ দা বডি, কুলিং অফ দা বডি। লেট চেঞ্জ গুলোর মধ্যে পিএম, পিউট্রিফিকশন হবে, এডোপিসিয়া ফর্মেশন এন্ড মাম্মিফিকেশন হবে। হোয়াট ইজ ক্যাডাভেরিক স্প্যাজম, খুবই গুরুত্বপূর্ণ, ক্যাডাভেরিক স্প্যাজম কি, it is a rare condition in which muscles that were contracted during life
become stiff and rigid immediately after death without passing into the stage of the primary relaxation, without passing into the state of the primary relaxation। তাহলে ক্যাডাভেরিক স্প্যাজম কি জিনিস, এটা আমাদের পড়তে হবে, ক্যাডাভেরিক স্প্যাজম কি জিনিস। ক্যাডাভেরিক স্প্যাজম হলো একটা রেয়ার কন্ডিশন। ক্যাডাভেরিক স্প্যাজম হচ্ছে ইট ইজ a রেয়ার কন্ডিশন, হ্যাঁ, ইট ইজ a রেয়ার কন্ডিশন ইন হুইচ মাসলস, ইন হুইচ যেখানে মাসলস দ্যাট আর কন্ট্রাক্টেড ডিউরিং লাইফ, মাসল দ্যাট আর কন্ট্রাক্টেড ডিউরিং লাইফ, জীবিত থাকা অবস্থায় মাসলটা কন্ট্রাক্টেড হবে, বিকাম স্টিফ এন্ড রিজিড, become stiff and rigid immediately after death without passing into the stage of primary relaxation। কোনো রিল্যাক্সেশন ছাড়াই যখন স্টিফ হবে মাসল, তখন আমরা বলতেছি হচ্ছে ক্যাডাভারিক স্প্যাজম। স্টিফ মানে কিন্তু শক্ত হয়ে যাওয়া। স্টিফ মানে কি? স্টিফ মানে হলো শক্ত হয়ে যাওয়া। স্টিফ মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, এটা মনে রাখতে হবে কথা। তাহলে ক্যাডাভারিক স্প্যাজম ক্যাডাভারিক স্প্যাজম হচ্ছে it is a rare condition in which muscles that were contracted during life, that were contracted during life, the contracted during life and become stiff and rigid immediately after death। মৃত্যুর পর পরে সেটা stiff and rigid হয়ে যাবে and লাইফ থাকা অবস্থায় contracted হয়ে যাবে। তাহলে that are contracted during life and after death without passing into the stage of primary relaxation। প্রাইমারি রিল্যাক্সেশনের স্টেজ তারাই, উইথাউট পাসিং ইনটু দা প্রাইমারি রিল্যাক্সেশন, উইথাউট পাসিং ইনটু দা প্রাইমারি রিল্যাক্সেশন। তাহলে প্রাইমারি রিল্যাক্সেশন, এটা গেল আমাদের হচ্ছে ক্যাডাভারিক স্পাজম। তাহলে ক্যাডাভারিক স্পাজম আমরা যদি একটু না দেখে বলার চেষ্টা করি যে ইট ইজ এ রেয়ার কন্ডিশন, এটা একটা রেয়ার কন্ডিশন অন ইন হুইচ মাসল মাসল দ্যাট আর কন্ট্রাক্টেড ডিউরিং লাইফ, and become stiff and rigid immediately after the death without without primary relaxation, without passing into the stage of primary relaxation, without passing into the primary stage of primary relaxation। এখন আসি রাইগর মোটিস, ডিফাইন রাইগর মোটিস। What is the medical legal importance of rigor mortis? What are different diagnosis of rigor mortis? Rigor mortis খুবই গুরুত্বপূর্ণ। The rigor mortis is a state of stiffening of the muscles, sometimes with slight shortening of the fibers after death, sometimes slight shortening of the fibers after our death, একে বলা হয় রাইগর মোটিস। তাহলে রাইগর মোটিস হচ্ছে, রাইগর মোটিস is a state of stiffening of muscle, is a state of stiffening of muscles, sometimes with slight shortening of the fibers after death, slight shortening of the fibers, after death, একে বলা হচ্ছে রাইগর মোটিস। সো রাইগর মোটিসের আরো কিছু জানতে হবে জিনিস। রাইগর মোটিসের কি কি ক্লাসিফিকেশন আছে? রাইগর মোটিসের ক্লাসিফিকেশন, রাইগর মোটিস কি কি আছে? আচ্ছা সরি, রাইগর মোটিস এখানে আমার জানতে হবে কি কি জিনিস আছে যেগুলোর সাথে কনফিউশন হইতে পারে। কনফিউশন উইথ রাইগর মোটিস, যেমন ক্যাডাভারিক স্প্যাজম।
রাইগর মোটিস কি কি আছে? ক্যাডাভেরিক স্প্যাজম, হিট স্টিফেনিং, ক্যাডাভেরিক স্প্যাজম, হিট স্টিফেনিং, কোল্ড স্টিফেনিং এন্ড গ্যাস স্টিফেনিং। মেডিকেল লিগ্যাল অ্যাসপেক্ট অফ রাইগর মোটিস, রাইগর মোটিসের মেডিকেল লিগ্যাল অ্যাসপেক্ট কি কি আছে? এস does not develop in fetus less than 7 months of intrauterine life। তাহলে 7 মান্থ এর কম ফিটাসের মধ্যে এটা ডেভেলপ কখনোই করবে না। তাহলে 7 মাসে সে এটা কখনো করবে না ইন্ট্রাইউটেরাইন লাইফে। In old age and young children start early and passes very shortly and disappear early। Start early and it disappears early হচ্ছে in old age and young age। ডেথ ফ্রম অ্যাসফিক্সিয়া, অ্যাসফিক্সিয়া ডেথ যদি হয় সিভিয়ার ইমোরেজ কার্বন মনোক্সাইড পয়জনিং এগুলোর ক্ষেত্রে অনসেট ডিলে হয়। রাইগর মোটিস ডিলেইড অনসেট, ডিলেইড অনসেট হচ্ছে ডেথ ডিউ টু যদি অ্যাসফিক্সিয়া হয় যেমন কার্বন মনোক্সাইড পয়জনিং, হ্যাঙ্গিং, সিভিয়ার ইমোরেজ, ডিলেইড অনসেট। ভায়োলেন্ট ডেথ, ভায়োলেন্ট ডেথ যেমন কাট থ্রোট, ফায়ার আর্ম, ইলেকট্রোকাশন, লাইটনিং, অনসেট আর্লি অ্যান্ড ডিউরেশন শর্ট। and in case of drowning, drowning এর ক্ষেত্রে rigor mortis early। in case of severe wasting disease, cholera, typhoid, TB, cancer starts early and disappear early। in OPC poisoning এর ক্ষেত্রে early appears early। hyper এরপর হচ্ছে strychnine poisoning starts early and persists for a long duration। atmosphere temperature এগুলোর ক্ষেত্রেও atmospheric temperature at high temperature rigor mortis comes early and passes early in summer region। in winter it comes late, এটা দেরিতে আসে and goes late, দেরিতে আসে দেরিতে যায়, দেরিতে আসে দেরিতে যায়, তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায়। সো এটা হলো রাইগর মোটিসের কাহিনী। ফিজিক in healthy person onset is slow, passes slowly and lasts for a long duration then rigor mortis, rigor mortis and what is the mechanism development of rigor mortis? rigor mortis কেমনে হয় মেকানিজমটা লাগবে আমাদের। তাহলে আমরা পরের লেকচারে এটা দেখবো।